আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি আব্দুল মুহিত। আজকের ক্লাসে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিকটা হচ্ছে বিভিন্ন রাশির পরিমাপ। টপিকটা কি? বিভিন্ন রাশির পরিমাপ। পরিমাপ বলতে আমরা কি বুঝাচ্ছি? পরিমাণ নির্ণয় করা, কি অ্যামাউন্টে আছে, কতটুকু আছে, এটাই হচ্ছে পরিমাপ। আচ্ছা, কি বলেছে? একটি পাথর উপরে ছুঁড়ে দিলে একই সময় তা আবার নিচে এসে পড়ে। মানুষ প্রাচীনকাল থেকে এটা দেখে আসছে, কিন্তু এই জ্ঞানটুকু পুরোপুরি বিজ্ঞান হয়ে উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বলতে পারবে না যে ঠিক কত জোরে, কত ওজনের একটি পাথর কোন দিকে ছুঁড়ে দিলে কত সময়ে কত উপরে উঠে তা কত দূরে গিয়ে পড়বে। আচ্ছা, কি বলছে? যে ঠিক কত জোরে, কত ওজনের একটি পাথর কোন দিকে ছুঁড়ে দিলে কত সময়ে কত উপরে উঠে তা কত দূর গিয়ে পড়বে। আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞানে কি পাচ্ছি? একটা পাথরকে নিচে ছেড়ে দিলাম বা ফিকে দিলাম, এটাই বিজ্ঞান না? বিজ্ঞান কি? একটা পাথরের ওজনটা কত, আমি কত উপরে ছুঁড়ে দিলাম, সেটা কত উপরে উঠবে, সেটা নিচে নামতে কতক্ষণ লাগবে, এবং নিচে কি পরিমাণ বল প্রয়োগ করে সেটা পড়বে, সেটাই হচ্ছে বিজ্ঞান। দেখো, তাহলে তার অর্থ প্রকৃতি বিজ্ঞান চর্চা করতে গেলে আমাদের সব কিছু পরিমাপ করে বলতে হয়। আচ্ছা, কি বলেছে? তার অর্থ প্রকৃত বিজ্ঞান চর্চা করতে গেলে আমাদের সব কিছু পরিমাপ করে বলতে হয়। আচ্ছা, কি বলেছে? দেখো, তার অর্থ প্রকৃত বিজ্ঞান চর্চা করতে গেলে আমাদের সব কিছু পরিমাপ করে বলতে হয়। আমরা কি পাচ্ছি? পরিমাপটা পাচ্ছি, পরিমাপ করে বলতে হবে। দেখো, যে সমস্ত বিষয়ে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে রাশি বলে। কি বলে এটা? দেখো, যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে রাশি বলা হয়। এই কোশ্চেনটা আসবে, রাশি কাকে বলে? যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি তাদেরকে রাশি বলে। কাজেই জ্বর ওঠার পর তোমরা যে তাপমাত্রা বেড়ে যায় সেটি হচ্ছে একটি রাশি। তাহলে কি পাচ্ছি? তাপমাত্রা একটি রাশি। আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি কার মাধ্যমে বলো তো? থার্মোমিটারের মাধ্যমে। কিন্তু জ্বর ওঠার কারণে তোমার শরীরে যে খারাপ অনুভূতি হয় সেটি রাশি না। কেন? আমরা আমাদের খারাপ অনুভূতি পরিমাপ করতে পারি না, সেই কারণে সেটি কি রাশি না। ঠিক সেই রকম একটি রসগোল্লার ভর হচ্ছে রাশি। কি? আমরা একটা রসগোল্লা খাবো, রসগোল্লার ওজন কত গ্রাম হবে সেটা আমরা বুঝতে পারবো, তাহলে কি সেটা হচ্ছে রাশি। কিন্তু একটা রসগোল্লা খেলে তোমার কি পরিমাণ ভালো লাগবে সেটা কখনো পরিমাপ করা যাবে? কখনোই না। তাহলে কি আমাদের ভালো লাগাটা, আমাদের ফিলিংসটা, এটা কোনো রাশি না। দেখো কি বলেছে, কিন্তু রসগোল্লা খাওয়ার আনন্দ রাশি না। রসগোল্লা খাওয়ার আনন্দ কি না? রাশি না। কাজেই তোমরা এতক্ষণ নিশ্চয় অনুমান করতে পারছো যে বিজ্ঞান চর্চা করতে হলে আমাদের অনেক রাশি পরিমাপ করতে হবে। আমাদের কি করতে হবে? অনেক রাশি পরিমাপ করতে হবে। রাশিগুলো পরিমাপ করার জন্য আমাদের সঠিক একক তৈরি করে নিতে হবে। কি বলেছে? সঠিক একক তৈরি করে নিতে হবে। একক কি? আমরা পরিমাপ কি পরিমাণে আছে, একটা বস্তুর পরিমাপটা কি পরিমাণে আছে সেটা বোঝার জন্য আমরা একক ইউজ করি। যেমন ধরো কেজি একটা একক। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। এখানে 1 কেজিটা হচ্ছে একটা একক। হ্যাঁ, আমার বাহিরের তাপমাত্রা ধরে নাও ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এই ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে একটা একক। এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি পরিমাণে আছে, 1 ডিগ্রি আছে নাকি 2 ডিগ্রি আছে। আমরা 1 ডিগ্রি যেমন অনুভব করতে পারি সেরকম 40 ডিগ্রিও অনুভব করতে পারি। সেই অনুভূতিটা পরিমাপ করার জন্য, অনুভূতি না, এখানে বলতে হবে কি পরিমাণ আছে সেইটা পরিমাপ করার জন্য। যেমন এখানে আরেকটা বলেছে, যেমন দৈর্ঘ্যের জন্য মিটার। দৈর্ঘ্যের জন্য কি পাচ্ছি? মিটার, সেন্টিমিটার বা কিলোমিটার।
ভরের জন্য কি পাচ্ছি? ভরের জন্য পাচ্ছি আমরা কেজি কিংবা পাউন্ড। তাহলে আমরা ভরের জন্য দুটো পাচ্ছি, কি পাচ্ছি? কেজি পাচ্ছি, পাউন্ড পাচ্ছি। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে রাশি কতগুলো আছে। দেখো তাদের জন্য কতগুলো একক লাগবে। আমরা যদি কিছু রাশির কথা কল্পনা করতে চাই তাহলে এক নিঃশ্বাসে বলে দিতে পারবো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ওজন, ঘনত্ব, অবস্থান। ঘনত্ব বলতে কি বোঝায় জানো? ঘনত্ব বলতে বোঝায় একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি পরিমাণ বস্তু আছে, মানে একক একটা এরিয়াতে একটা বস্তুর পরিমাণ কি আছে সেটাই হচ্ছে একক। ধরে নাও একটু ছোট রুমের মধ্যে যদি আমি একা দাঁড়িয়ে থাকি তাহলে সেটা কি হবে? এই ছোট এরিয়া আমি একা, ঘনত্ব খুবই কম। বাট এই ছোট এরিয়ার মধ্যে যদি আমরা অনেক মানুষ থাকি তাহলে কি হবে? এই ছোট এরিয়াতে ঘনত্ব বেড়ে যাবে। কার ঘনত্ব বেড়ে যাবে? মানুষের ঘনত্ব বেড়ে যাবে। দেখো অবস্থান, বেগ, স্পিড, বেগ হচ্ছে কি স্পিড, কি দ্রুত চলতেছে, চাপ যেটা হচ্ছে প্রেসার, তাপমাত্রা, বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, রং, কাঠিন্য কত শক্ত, অর্থাৎ রাশির কোনো শেষ নেই। সেগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের একক কয়টা লাগবে? দেখো আনন্দের কথা হচ্ছে আমাদের চারপাশের জগতে অসংখ্য রাশি থাকলেও সেগুলো ব্যাখ্যা করতে মাত্র 7টি রাশির প্রয়োজন। কয়টি রাশি? 7টি রাশি জন্য 7টি একক তৈরি করে নিলে, এই 7টি রাশির জন্য 7টি একক লাগবে। তৈরি করে নিলে সেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের পরিচিত জগতের সব রাশি তৈরি করে ফেলতে পারবো। সব রাশি যেমন তৈরি করতে পারবো তেমনি সব রাশির জন্য সব একক তৈরি করতে পারবো। আমাদের তাহলে কি পাচ্ছি? এই 7টি রাশি হচ্ছে মৌলিক রাশি। 7টি রাশি কি রাশি? মৌলিক রাশি। এবং 7টি রাশির জন্য এই 7টি একক কি? মৌলিক একক। তারপর দেখো কি বলেছে, সেই 7টি রাশির 4টি তোমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করে। সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় এবং তাপমাত্রা। কি দৈর্ঘ্য? আমরা দৈর্ঘ্য কিভাবে বের করি? এইখান থেকে ওখানে যাব, কত মিটার, কত কিলোমিটার যাব, এটা হচ্ছে দৈর্ঘ্য। আমার হাইট কত? আমার হাইট এত ফিট, এত মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। ভর, আমরা যখন মাংস কিনি কি করব? আমাকে 1 কেজি মাংস দেন, 2 কেজি মাংস দেন, এই কেজি। ভর, সময়, আমার ক্লাসটা 1 ঘন্টার, আমার ক্লাসটা 15 মিনিটের, এটা কি সময়। তারপর দেখো তাপমাত্রা, আজকের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি কেলভিন অথবা এত ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে তাপমাত্রার মধ্যে পড়তেছে। অন্য 3টি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, আলোর উজ্জ্বলতা। কি কি? অপর 3টে কি? বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাপ এবং আলোর উজ্জ্বলতা। একটা আলো কি পরিমাণ উজ্জ্বলতা দিচ্ছে, কি পরিমাণ উজ্জ্বলতা আমরা একটা লাইটের থেকে পাচ্ছি, সেটা হচ্ছে আলোর উজ্জ্বলতা। আচ্ছা, আরেকটু উপরের ক্লাসে তোমরা সেগুলো সম্পর্কে জানতে পারবে। তাহলে কি পাচ্ছে? এই জিনিসগুলো আমাদের আপাতত পড়ার বিষয় না। আলোর উজ্জ্বলতা, পদার্থের পরিমাপ এবং বিদ্যুৎ প্রবাহ, আপাতত আমরা এগুলো নিয়ে মাথা ঘামাবো না। এখন পরিমাপের জন্য এককগুলো আন্তর্জাতিকভাবে সবাই মিলে ঠিক করে রেখেছে। কেজি, বাংলাদেশে যেমন কেজি, তুমি যদি ইন্ডিয়া যাও বা ইউরোপের কোনো কান্ট্রিতে যাও সেখানেও কেজি। হ্যাঁ, এমন না যে বাংলাদেশে কেজি চলবে, ইন্ডিয়াতে পাউন্ড চলবে, সেরকম কিছু না। আর তাদের পরিমাণটাও সেম। হ্যাঁ, 1 কেজি বলতে বাংলাদেশে যেই পরিমাণ বোঝায়, 1 কেজি বলতে ভারতেও সেই পরিমাণই বোঝাচ্ছে। আচ্ছা, যদিও বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন একক প্রচলিত রয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসআই ইউনিটগুলো, এসআই ইউনিট এসআই ইউনিট বলতে আমরা বুঝাই একটা নির্দিষ্ট ইউনিট যেটা সবাই ইউজ করবে। এরকম এসআই ইউনিটগুলো এরকম দৈর্ঘ্যের জন্য মিটার, এসআই একেবারে নির্দিষ্ট একক, এটা সবাই ইউজ করবে। দৈর্ঘ্যের জন্য মিটার ইউজ করবে, সব জায়গায় সব দেশে একক হিসেবে মিটার ইউজ করা হবে। এসআই একক হিসেবে কি করা হবে? মিটার ইউজ করা হবে। ভরের জন্য কি ইউজ করা হবে? কেজি বা কিলোগ্রাম ইউজ করা হবে। সময়ের জন্য কি ইউজ করা হবে? সময়ের জন্য সেকেন্ড ইউজ করা হবে। তাপমাত্রার জন্য কি ইউজ করা হবে? তাপমাত্রার জন্য কি ইউজ করা হবে? তাপমাত্রার জন্য ইউজ করা হবে হচ্ছে কেলভিন।
তাপমাত্রার জন্য কি ইউজ করা হবে? কেলভিন। আচ্ছা, তাপমাত্রার জন্য কি ইউজ করা হবে? কেলভিন। আমরা এবারে প্রচলিত এই চারটি এককের পরিমাপ নিয়ে আরেকটু আলোচনা করি। চলো, পরিমাপের পদ্ধতি দেখো কি বলেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিকভাবে পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ। 5 কিলোমিটার হাঁটতে গিয়ে যদি দেখো তোমাকে 5 মাইল হাঁটতে হচ্ছে, তাহলে কি 1.5 গুণ বেশি হাঁটা হবে। তোমাকে কেউ যদি বলে যে 5 কিলোমিটার হেঁটে বাম পাশে আমার বাসা, আর তুমি যদি 5 মাইল হেঁটে বাম পাশে আমার বাসা খুঁজো, তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো বিষয়টা? 5 মাইল 5 কিলোমিটার দুটোই পরিমাপের একটা একক, কিন্তু তাদের মান ভিন্ন। 1 কিলোমিটার বলতে যা বোঝায় 1 মাইল বলতে সেটা বোঝায় না। দেখো, বেশি হাঁটতে হবে। তোমার মা যদি তোমাকে 5 কেজি চাল আনতে বলে, আর তুমি 5 পাউন্ড চাল নিয়ে আসো, তাহলে অর্ধেকের থেকেও কম চাল আনবে। দৈনন্দিন জীবনে এরকম ভুল ত্রুটি আমরা কোনোভাবে কাটিয়ে উঠতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এই ভুল মারাত্মক হতে পারে। পরিমাপে ভুল করেছিল বলে 1983 সালের 23শে জুলাই, কত তারিখ? 1983 সালের 23শে জুলাই এয়ার কানাডার যাত্রীবাহী একটি বোয়িং 767 বিমান মাঝপথে আবিষ্কার করলো তার জ্বালানি শেষ। পরিমাপের ভুলের কারণে কি হয়েছে? তারা বুঝতে পেরেছে যে তাদের বিমানের জ্বালানি শেষ। বিন্দুমাত্র জ্বালানি ছাড়াই দক্ষ পাইলট সেটিকে কাছাকাছি পরিত্যক্ত একটি রেসকোর্সে নামিয়ে আনতে পেরেছিল। আবার একই ধরনের পরিমাপের হেরফেরের কারণে নাসার 125 মিলিয়ন ডলার মূল্যের একটি মহাকাশযান 1999 সালের 23শে সেপ্টেম্বর মঙ্গল গ্রহে বিধ্বস্ত হয়েছিল। কি হয়েছিল দেখো, মানে এখানে পরিমাপে হেরফেরের কারণে 125 মিলিয়ন ডলার মূল্যের একটি মহাকাশযান 1999 সালের 23শে সেপ্টেম্বর মঙ্গল গ্রহে বিধ্বস্ত হয়েছিল। বিশাল বড় একটি ক্ষতি। কাজেই পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবারে আমরা আমাদের পরিচিত 4টি এককের বিজ্ঞানের ব্যবহারের উপযোগিতা দেখি। চলো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কিসের একক বলো তো? দৈর্ঘ্য হচ্ছে পরিমাপের একক। কি পরিমাপের একক? এক স্থান থেকে নতুন করে তো এখন আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে দৈর্ঘ্য। চলো, দৈর্ঘ্য কি? দৈর্ঘ্যর আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কি? মিটার। মিটার মানে আন্তর্জাতিক বলতে হচ্ছে এসআই একক। এসআই এককটি কি? মিটার। মিটারকে আমরা সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করব? মিটারকে আমরা সংক্ষেপে প্রকাশ করব হচ্ছে এম দিয়ে। এম দিয়ে আসে কি? মিটার। মিটারের প্রথম লেটার অ্যালফাবেটটা হচ্ছে এম। দেখো, যদিও পাশাপাশি ইঞ্চি এবং ফুটকে দৈনন্দিন জীবনে এখনও ব্যাপকভাবে ব্যবহার করা হয়, আমরা বিজ্ঞানের পরিমাপের জন্য এই বইয়ে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করব। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু আসলেই ফুট ব্যবহার করি অনেক। উচ্চতা কিভাবে ব্যবহার করি? আমার উচ্চতা 5 ফুট এত, 5 ফুট তত, এটা আমরা খুবই ব্যবহার করি। আবার ইঞ্চিও ব্যবহার করি। আমাকে এত ইঞ্চির পাইপ দেন, আমাকে এত ইঞ্চির একটা লোহার বার দেন। আমরা কি ব্যবহার করতেছি? ইঞ্চি ব্যবহার করতেছি, ফুট ব্যবহার করতেছি। কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা যখন ম্যাথ করব, আমরা যখন ফিজিক্সের পদার্থবিজ্ঞানের বিভিন্ন অঙ্ক করব, তখন আমাদের একক হিসেবে মিটারটাকে ধরে নিতে হবে। এবং বিভিন্ন বৈজ্ঞানিক কাজেও আমরা মিটারটাকেই বেশি ব্যবহার করি। দেখো, আমরা বিজ্ঞানের পরিমাপের জন্য এই বই মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করব। তোমরা যারা একটি মিটার স্টিক হাতে নিয়েছ, একটি মিটার স্টিক বলতে কি বোঝায়? পরিমাপের জন্য যে স্টিকে মিটার এককে দাগ কাটা থাকে। বুঝতে পেরেছ? মিটার এককে 1 মিটার দাগ কাটা আছে, 2 মিটার দাগ কাটা আছে। এই দাগ কাটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে তার দূরত্ব বা তার দৈর্ঘ্য কত। এটা হচ্ছে মিটার স্টিক হাতে নিয়েছ, তারা মিটার বলতে কতটুকু দূরত্ব বোঝায় সেটি অনুভব করতে পেরেছ। হ্যাঁ, মোটামুটিভাবে বলা যায় একজন মানুষের পা থেকে কোমর পর্যন্ত দূরত্বটুকুই হচ্ছে
1 মিটার। পা থেকে কোমর পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, বলতে গেলে 3 ফিটে 1 মিটার, এটা বলতে পারো। তবে একেবারে সঠিকভাবে 1 মিটার দূরত্ব মাপার জন্য আগে একটি আদর্শ মিটার স্টিক ফ্রান্সের একটি মিউজিয়ামে রাখা ছিল। আদর্শ মিটার স্টিক কই রাখা ছিল? ফ্রান্সের মিউজিয়ামে। এখন 1 মিটার দূরত্ব মাপার জন্য বিজ্ঞানীরা একটি মজার পদ্ধতি ব্যবহার করেন। কি পদ্ধতি? পরবর্তীতে জানছি। দেখো কি বলেছে, আলোর বেগ অনেক বেশি, এটি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। কত যায়? 3 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। মানে দেখো এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে এটাকে যদি আমি সহজ ভাষায় বলি যে তাহলে এটা হচ্ছে যেখানে যেটা বলেছে 3 লক্ষ কিলোমিটার যায় প্রতি সেকেন্ডে, বিশাল বড় দূরত্ব। দেখো কিন্তু বিজ্ঞানীরা এই অচিন্তনীয় আলোর বেগকে ব্যবহার করে 1 মিটার দূরত্ব বের করে ফেলেন। কত দূরত্ব যায় সেটাকে ভাগ করার মাধ্যমে আমরা 1 মিটার কতখানি সেটা পেয়ে যাব। আলোর বেগে যতটুকু মহাবিশ্বের সব জায়গায় একই থাকে, তাই শুধু পৃথিবীর যে কোনো জায়গায় নয়, আচ্ছা আবার পড়ি, আলোর বেগ যেহেতু মহাবিশ্বের সব জায়গায় একই থাকে, তাই শুধু পৃথিবীর যে কোনো জায়গায় নয়, মহাবিশ্বের যে কোনো জায়গায় 1 মিটার দূরত্ব কতটুকু সেটি অনেক সূক্ষ্মভাবে বের করা যাবে। আচ্ছা, আলোর বেগ সব জায়গায় সমান, আলোর বেগটা কি কনস্ট্যান্ট, এটা কখনো পরিবর্তিত হবে না। বাংলাদেশে আলোর বেগ যতখানি, ভারতে আলোর বেগ ততখানি। তো সেইটার বেসিসে আমরা বের করতে পারবো আলো আসলে কত দূরত্ব অতিক্রম করে। দেখো 1 মিটারটা কতখানি এটা বের করতে পারবো কীভাবে? কি বলেছিল? আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাচ্ছে। মানে 3 লক্ষ কিলোমিটারকে যেই পরিমাণ জায়গা পাচ্ছি, 3 লক্ষ কিলোমিটার যেই পরিমাণ জায়গাটা পাচ্ছি, ওইটাকে যদি আমরা 3 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে 1 লক্ষ কিলোমিটার পাচ্ছি, মানে 1 কিলোমিটার পাচ্ছি। কি পাচ্ছি? 1 কিলোমিটার পাচ্ছি। সেই 1 কিলোমিটারকে আবার 1000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা 1 লক্ষকে 1000 দিয়ে ভাগ করলে আমরা 1 মিটার পাবো। দেখো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ঢাকা থেকে সিলেটের দূরত্ব, তাহলে তুমি দূরত্বটি মিটারে না দিয়ে কিলোমিটারে দিবা। কিসে দিব? কিলোমিটারে দিব, কারণ মিটারে দিলে আরও বেশি যাবে। মিটারে দিতে আমার বেশি প্রকাশ করতে হবে। আমি যদি 1000 মিটারের বদলে 1 কিলোমিটার বলি তাহলে সুবিধা না? 1000 লেখার থেকে 1 লেখা তো বেশি সুবিধা। দেখো 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, এই যে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার। ঠিক সেরকম যদি তোমাকে তোমার নখের দৈর্ঘ্য জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি সেটা দৈর্ঘ্য মিটারে না বলে মিলিমিটারে বলবা। তেমনি নখটা খুবই ছোট, এটাকে আমি মিটার দিয়ে প্রকাশ করলে আমার 0.0000 এত মিটার আসবে। দরকার কি? আমরা মিলিমিটার দিয়ে প্রকাশ করি না? 1000 মিলিমিটারে 1 মিটার। তো যদি আমি মিটার দিয়ে প্রকাশ করি আমার 0.00 দিয়ে প্রকাশ করতে হচ্ছে, এটা একটা পেইন হয়ে যায়। এর থেকে আমরা যদি মিলিমিটারে প্রকাশ করি আমাদের জন্য খুবই সুবিধা। তোমার নখের দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করলে তুমি সেটি দৈর্ঘ্যটি মিটারে না বলে মিলিমিটারে বলবা। আচ্ছা 1 মিটার কত? 1 মিটারে 1000 ভাগের 1 ভাগ, 1 মিলিমিটার হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, মানে ওই যেটা বললাম 1000 মিলিমিটারে 1 মিটার। দেখো মিলিমিটারের পাশাপাশি সেন্টিমিটারও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেন্টিমিটার থেকে হচ্ছে মিলিমিটারের থেকে একটু বেশি। দেখো 1 সেন্টিমিটার হচ্ছে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, মানে কি 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার। তেমনভাবে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। আমি কি পাচ্ছি? দেখো তুমি যদি তিনটা আঙ্গুল ধরো, তিনটা আঙ্গুলে যদি তুমি ধরো এটা হচ্ছে মিটার, এটা সেন্টিমিটার, এটা কি মিলিমিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটারের দূরত্ব কত? 10। মিলিমিটার থেকে সেন্টিমিটারের দূরত্ব 10 এবং সেন্টিমিটার থেকে মিলিমিটারের দূরত্ব কত? 100। কত? 100। মিলিমিটারের চাইতেও ছোট দৈর্ঘ্যের জিনিস সাধারণত আমরা খালি চোখে মাপজোক করতে হয় না। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাকে যদি কোনো একটি বস্তুর দৈর্ঘ্য বলতে বলা হয় তাহলে তোমাকে বুদ্ধি খাটিয়ে ঠিক করতে হবে দূরত্বটি তুমি মিটারে বলবা, কিলোমিটারে বলবা, সেন্টিমিটার নাকি মিলিমিটার। সত্যি কথা বলতে
কি তোমরা যখন মহাকাশে গ্রহ নক্ষত্র নিয়ে পড়ো তখন দেখবা, তো তোমার দেখবে আমাদের এই বইয়েরও কাজের সুবিধার জন্য অন্য একটা একককে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তুমি যখন গ্রহের দূরত্ব মাপ করবে, গ্রহ কিন্তু অনেক দূরে, সুতরাং সেটা যদি আমি মিলিমিটার বা সেন্টিমিটার দিয়ে মাপ করতে চাই তাহলে আমার অনেক শূন্য এসে পড়বে। এর থেকে আমরা কি করব, কিলোমিটারে মাপ বের করব। কিলোমিটারে শূন্যের পরিমাণটা কমে যাবে এবং আমাদের বের করতে সুবিধা হবে। বেশি দূরত্ব হলে আমরা কিলোমিটার বের করব, ইউজ করব। তার থেকে কম দূরত্ব হলে আমরা মিটার, তার থেকেও কম দূরত্ব হলে সেন্টিমিটার, বা তার থেকেও যদি ছোট দূরত্ব হয় মিলিমিটার, এমনকি ন্যানোমিটার পর্যন্ত আমরা পরিমাপ করব। সেটা আরও উপরের পর্যায়ে। তো চলো এখন আমরা পড়ব হচ্ছে ভর নিয়ে। কি নিয়ে? ভর নিয়ে। আচ্ছা, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ভরের একক কি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম, বা সংক্ষেপে কেজি। কিলোগ্রামকে বলা হয় কেজি। কিলোগ্রাম, কিলোর কে, গ্রামের জি, সেখান থেকে এসেছে কি কেজি। এক সময় আসল একক কেজি একটি ভর ফ্রান্সের একটি মিউজিয়ামে রাখা হতো। এক সময় আসল 1 কেজি মানে কি, 1 কেজির আসল পরিমাণটা, 1 কেজি বলতে কি পরিমাণ বোঝায় সেটা একটা স্ট্যান্ডার্ড বার আছে। সেই বারটা কোথায় আছে? ফ্রান্সের একটি মিউজিয়ামে রাখা আছে। সেইটার সাথে তুলনা করে আমরা বুঝতে পারি যে আসলে 1 কেজি কী হবে। 1 কেজি একটা কনস্ট্যান্ট জিনিস, যেটা একটা জায়গায় সংরক্ষিত রাখা আছে, যেটার বেসিসে আমরা আসলে 1 কেজি বলতে কতখানি বোঝায় সেটি বুঝতে পারবো। আচ্ছা, 2019 সালে মে মাসে আদর্শ বা আসল এককের জন্য কোনো মিউজিয়ামে রক্ষা করা ভরের উপর নির্ভর করতে হয় না। 2019 সালের মে মাস থেকে বিজ্ঞানীরা কিছু ধ্রুবক থেকে সেগুলো বের করে ফেলা যায়। আচ্ছা, ধ্রুব বলতে কি বোঝায়? ধ্রুব বলতে বোঝাচ্ছে এমন একটা সংখ্যা, এমন একটা বিষয় যেটি কখনোই চেঞ্জ হবে না, সেটাকে বলা হয় ধ্রুব। বুঝতে পেরেছ? যেহেতু আমরা আজকাল পানি কিংবা সফট ড্রিঙ্কস বোতলে অভ্যস্ত হয়ে গেছি, তাই বলতে পারি 1 লিটার বোতল বোঝাই পানি কিংবা সফট ড্রিঙ্কসের ভর হচ্ছে 1 কেজি। মানে কি বলেছে এখানে? 1 কেজি বলতে 1 লিটারকে বুঝিয়েছে। দেখো, বলতে পারি 1 লিটারের বোতল বোঝাই পানি কিংবা সফট ড্রিঙ্কসের ভর হচ্ছে 1 কেজি। কিংবা সাধারণ গ্লাসের 4 গ্লাস পানির ভর হচ্ছে 1 কেজি বা 1 লিটার। তার মানে এখান থেকে কী পাচ্ছ? 4টা গ্লাসে যদি 1 লিটার থাকে, একটা গ্লাসে কত থাকবে? 0.25 লিটার বা 250 ml। মিলিলিটার যেটাকে বলতে পারো। মিলিলিটার হচ্ছে লিটারের 1000 ভাগের 1 ভাগ। 1000 ml কত? 1 লিটার। 1000 মিলিলিটারে 1 লিটার। মিলিলিটারকে সংক্ষেপে ml দিয়ে প্রকাশ করা হয়। 250 ml এর বোতল পাওয়া যায় পেপসির। তারপর কি 1 লিটারের বোতল পাওয়া যায় পেপসির। লিটারকে আমরা এল দিয়ে প্রকাশ করি। লিটারকে কী দিয়ে প্রকাশ করি? লিটারের এল। এবং মিলিলিটারে মিলিলিটার। লিটারে এলটা কিন্তু বড় হাতের এবং মিলিলিটারে ml কিন্তু ছোট হাতের। এই জিনিসটা খেয়াল রাখবা। দেখো, তোমাদের কারো কারো মনে হয় হয়তো খটকা লাগছে যে আমরা ওজন মাপার জন্য কেজি ব্যবহার করি। আমাদের ওজন 30 কেজি বলতে আমরা খুবই অভ্যস্ত। তাহলে প্রচলিত ওজন শব্দটা ব্যবহার না করে বারবার ভর কথাটা কেন ব্যবহার করছি? এই জিনিসটা অনেকে মনে করে যে ভর আর ওজন সমান। আসলে সেটা সমান না। ভর আর ওজন হচ্ছে আলাদা। ওজন হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটা আমাদেরকে পৃথিবী কী পরিমাণ শক্তিতে নিজের দিকে টান দিচ্ছে, সেটা হচ্ছে আমার ওজন। তাহলে কি পাচ্ছ? আমার ওজন পৃথিবীতে একরকম হবে, সেটা চাঁদে আরেক রকম হবে। কারণ পৃথিবী আমাকে যেই বলে আকর্ষণ করছে, চাঁদ কিন্তু আমাকে সেই বলে আকর্ষণ করবে না। সেই জন্য বলতে পারো আমার ওজন পৃথিবীতে যা, আমার ওজন চাঁদে তার ভিন্ন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ভর পৃথিবীতে যা হবে, আমার ভর চাঁদেও তা হবে। আমার ভর কি? আমার শরীর কি নিয়ে গঠিত তার একটা সমষ্টি, সেটাই হচ্ছে ভর। তার কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের ভাষায় ভর আর ওজনের মধ্যে অনেক বড় পার্থক্য। কিসে কিসে? ভর আর ওজনের মধ্যে অনেক বড় পার্থক্য। ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কি পাচ্ছ? কেজি।
ওজনের অন্য একটি একক। ওজনের অন্য একটি একক, ওজনের একককে বলা হয় নিউটন। আচ্ছা, এটা আসবে না, তাও বলে রাখি, ওজনের একক কি? নিউটন, এন দিয়ে প্রকাশ করা হয়। তোমরা উপরের ক্লাসে সেগুলো জানবে। কাজেই বিজ্ঞানের ভাষায় তোমার ওজন 30 কেজি বলতে কথাটি ভুল, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা সেটি নিয়ে মাথা ঘামাই না। এক ভরের জন্য ভরকে আকর্ষণ করে, এক ভর অন্য ভরকে আকর্ষণ করে। পৃথিবীর ভর যেইটুকু অনেক বেশি, পৃথিবীর ভর যেহেতু অনেক বেশি, তাই তার আকর্ষণটাও বেশি। এই আকর্ষণটাই আসলে ওজন, এই আকর্ষণটাই আসলে ওজন। চাঁদের ভর যেহেতু পৃথিবীর ভরের থেকে কম, তাই তুমি চাঁদে যাও, তাহলে দেখবে তোমার ওজন, তাহলে দেখবে সেখানে তোমার উপর চাঁদের আকর্ষণও কম হবে। যেটি একটু আগে বললাম যে চাঁদে আমার ওজনটা কম হবে, পৃথিবীতে আমার ওজন কি হবে? বেশি হবে। আচ্ছা, ওজন কম, এক লাফে তুমি অনেক উপরে উঠে যেতে পারবা। কেন এক লাফে উপরে উঠতে পারবা? চাঁদ তোমাকে কম আকর্ষণ করছে, এই কারণে তুমি এক লাফে অনেক উঁচুতে উঠতে পারবা। কিন্তু পৃথিবী তোমাকে যেই রকম করে আকর্ষণ করছে, তুমি এক লাফে বেশি উঁচুতে উঠতে পারবে না। এমন যদি তুমি পৃথিবীর থেকে বড় কোনো গ্রহে যাও, যেমন ধরো তুমি শনি গ্রহে গেলা, সেখানে তুমি বেশি জোরে তুমি লাফই দিতে পারবে না। যেই পরিমাণ শক্তিতে সে তোমাকে আকর্ষণ করবে, সেই আকর্ষণের কারণে তুমি লাফই দিতে পারবে না। অর্থাৎ তোমার মনে হবে তোমার ওজনও কম, এক লাফে তুমি অনেক উপরে উঠে যেতে পারবে। কাজেই পৃথিবী এবং চাঁদ দুই জায়গাতেই তোমার ভর 30 কেজি হলেও পৃথিবী এবং চাঁদে, দেখো এখানে কি বলছে, কাজেই পৃথিবী এবং চাঁদে দুইজন, কাজেই পৃথিবী এবং চাঁদে দুই জায়গায় তোমার ভর 30 কেজি বলেছে। ভর কত বলেছে? 30 কেজি হলেও পৃথিবী এবং চাঁদে তোমার ওজন, পৃথিবী এবং চাঁদে তোমার ওজন কি ভিন্ন। দৈর্ঘ্যের বেলায় দেখেছি মিটারের পাশাপাশি ইঞ্চি এবং ফুট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ভরের জন্য কেজির পাশাপাশি পাউন্ড ব্যবহার হতো, তবে আজকাল সেটি তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়। দৈর্ঘ্যের বেলাতে আমরা কম কিংবা বেশি দূরত্ব বোঝার জন্য সেন্টিমিটার বা কিলোমিটার ব্যবহার করছি। আচ্ছা, কি কম দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা কাকে ব্যবহার করছি? সেন্টিমিটার। অ্যাট দ্য সেম টাইম বেশি দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা কাকে ব্যবহার করছি? কিলোমিটারকে ব্যবহার করছি। আচ্ছা, ভরের বেলাতেও তাই। কম ভরের জন্য আমরা গ্রাম ব্যবহার করি, যেটা কিলোগ্রাম। কিলোগ্রামের 1000 ভাগের কত ভাগ? 1 ভাগ। যে বলেছি 1 কিলোগ্রাম হচ্ছে 1000 গ্রাম। তার চাইতেও কম ভর মাপার জন্য আমরা মিলিগ্রাম ব্যবহার করি। কি ব্যবহার করি? মিলিগ্রাম ব্যবহার করি। মিলিগ্রাম ব্যবহার করি, যেটা গ্রামের 1000 ভাগের 1 ভাগ। কত? 1000 ভাগের 1 ভাগ। তোমরা ওষুধের ট্যাবলেট দেখবে যেখানে সক্রিয় উপাদানটি পরিমাপের জন্য সবসময় মিলিগ্রাম দেওয়া থাকে। একটা ওষুধ, খুবই ছোট একটা ওষুধ যখন খাও, এটার ভর কখনো কেজি বা গ্রামে ব্যবহার করা হয় না, বলা হয় কিসে? মিলিগ্রাম অ্যামাউন্টে আছে, এত মিলিগ্রাম আছে, অত মিলিগ্রাম আছে। আমরা এখন যাব সময়। দেখো যতগুলো রাশি আছে তার মধ্যে সময় রাশিটি নিশ্চয়ই আমাদের পরিচিত। হ্যাঁ, অবশ্যই পরিচিত। এর মূল একটি কারণ নিয়ে পৃথিবীতে কোনো বিভাজন নেই, এই মূল একটি একক নিয়ে পৃথিবীতে কোনো বিভাজন নেই। সবাই সেকেন্ডকে সময়ের একক হিসেবে মেনে নিয়েছে। কাকে? দেখো, সেকেন্ডকে সময়ের একক হিসেবে মেনে নিয়েছে। খাঁটি বিজ্ঞানের বেলায় 1 সেকেন্ডের ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট পরমাণু নির্দিষ্ট সংখ্যক কম্পনের সময়কে ধরে নিলেও আমরা মুখে 1000-এর 1 কথাটি উচ্চারণ করতে 1001 কথাটি উচ্চারণ করার জন্য প্রয়োজনীয় সময়কে 1 সেকেন্ড অনুভব করতে পারি। কি বলেছে আবার দেখো, খাঁটি বিজ্ঞানের বেলায় 1 সেকেন্ড ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট পরমাণু নির্দিষ্ট সংখ্যক কম্পনের সময়কে ধরে নেওয়া হয়। পরমাণু তার স্থানে নির্দিষ্টভাবে কাঁপতে থাকে, একটা নির্দিষ্ট কম্পন দেয়। কি পরিমাণ কম্পন দেয়? একটা নির্দিষ্ট, ধরে নাও 10টা কম্পন দিতে যেই সময় পায়, সেই সময়টাকে 1 সেকেন্ড ধরা হয়।
এইখানে তারা বৈজ্ঞানিকভাবে খাঁটি বিজ্ঞানে সেটা ধরা হয়েছে। কিন্তু আমরা কিভাবে বিষয়টা আলোচনা করি, সেটা হচ্ছে 1001 কথাটি উচ্চারণের জন্য প্রয়োজনীয় সময়কে 1 সেকেন্ড হিসেবে অনুভব করতে পারি। কি 1001 কীভাবে কী বললাম 1001 এই মানে 1 সেকেন্ডে বললাম। এটা হচ্ছে 1 সেকেন্ড। দৈর্ঘ্য এবং ভরের বেলায় কিলোমিটার এবং কিলোগ্রাম থাকলেও সময়ের বেলায় কিলো সেকেন্ড নেই। সময়ের বেলায় আমরা কিন্তু কিলো সেকেন্ড ইউজ করি না, আমরা কী করি মিনিট ইউজ করি, ঘন্টা ইউজ করি। 60 সেকেন্ডে 1 মিনিট আর 1 ঘন্টায় কত মিনিট 60 মিনিট। তোমরা সবাই জানো 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা। কি বলেছে দেখো, সবাই জানো 60 সেকেন্ডে, সবাই জানো 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা। তবে কিলো সেকেন্ড না থাকলেও মিলি সেকেন্ড আছে। কি আছে মিলি সেকেন্ড আছে। সেটি হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। এই সময়টাকে কি বলা হয়, এই সময়টাকে বলা হয় মিলি সেকেন্ড। আমাদের দেখো কি বলেছে, আমাদের দৈনন্দিন জীবনে অনুভব করার জন্য বেশ ছোট, আমাদের চারপাশে 1 সেকেন্ডের কাছাকাছি অনেক উদাহরণ আছে। আমাদের হৃদস্পন্দন সেকেন্ডে 1 বার করে হয়। হৃদস্পন্দন মানে হার্টবিট। তুমি যখন বুকে হাত দাও যেই ধুকধুক সাউন্ডটা শুনতে পাও সেটা কি হার্টবিট। কারো একটি বেশি, কারো একটি কম। আমাদের চোখের পাতা ফেলি প্রতি 2 সেকেন্ডে 1 বার। চোখের পাতা প্রতি 2 সেকেন্ডে 1 বার ফেলতেছি। কেউ একটু বেশি, কেউ একটি কম। নিঃশ্বাস নেই প্রতি 5 সেকেন্ডে 1 বার। কেউ একটু বেশি, কেউ একটি কম। তারপর দেখো আমরা কী নিয়ে পড়ব, তারপর আমরা পড়ব হচ্ছে তাপমাত্রা নিয়ে। কী নিয়ে, তারপর আমরা পড়ব হচ্ছে তাপমাত্রা নিয়ে। দেখো আমরা সবাই কখনো না কখনো বলেছি গরম লাগছে কিংবা ঠান্ডা লাগছে। আমরা একটা জানি, এটাও জানি চা গরম এবং আইসক্রিম ঠান্ডা। গরম এবং ঠান্ডা কথাটি দিয়ে আমরা আসলে বোঝাই তাপমাত্রা নামক রাশিটি তুলনামূলকভাবে বেশি নাকি কম। দেখো কি তাপমাত্রা দিয়ে আমরা বুঝাই, আচ্ছা ঠান্ডা দিয়ে আমরা বুঝাই, ঠান্ডা বা গরম দিয়ে বুঝাই যে আসলে তাপমাত্রা নামক রাশিটি তুলনামূলকভাবে বেশি নাকি কম। কাজেই আমরা আসলে তাপমাত্রাটি আমাদের শারীরিক অনুভূতি দিয়ে বুঝতে পারি। তাপমাত্রা কিভাবে বুঝতে পারি, অনুভূতি দিয়ে বুঝতে পারি। অবশ্যই যদি সেটা আমাদের সহ্য করার সহ্য ক্ষমতার মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে, সহ্য ক্ষমতার মধ্যে থাকে। তাপমাত্রা আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তাপমাত্রা আন্তর্জাতিক একক কি কেলভিন। যদি আমাদের দৈনন্দিন জীবনে কখনো ব্যবহার করি না, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা সবথেকে বেশি ব্যবহার করি সেটি কি, সেটা হচ্ছে সেলসিয়াস। এবং জ্বর মাপার জন্য আমরা কোনটা ব্যবহার করি, জ্বর মাপার জন্য আমরা ব্যবহার করি যেটা, সেটাকে বলা হয় ফারেনহাইট। বুঝতে পারছো, যেমন ধরো আমার শরীরের টেম্পারেচার কত 102 ডিগ্রি জ্বর আসছে, এটা বলে না, সেখানে কি বোঝায়, সেখানে বোঝা হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। এটা কখনো সেলসিয়াস না। 102 ডিগ্রি সেলসিয়াস যদি আমার শরীরে থাকতো তাহলে আমার শরীর পুড়ে যেত, গলে যেত এবং রক্ত থেকে মানে রক্ত টকবক করে পানি যেমন ফুটে রক্তও সেরকম হতো। দেখো এখানে 3টে স্কেল দেওয়া আছে, একটা ফারেনহাইট স্কেল, একটা সেলসিয়াস স্কেল আর একটা কেলভিন স্কেল। বুঝতে পেরেছ, সেলসিয়াস স্কেল দিয়ে আমরা হচ্ছে আমাদের বাহিরের তাপমাত্রা মাপি এবং ফারেনহাইট স্কেল দিয়ে আমরা কি মাপি, আমাদের শরীরের তাপমাত্রা মাপি। দেখো এখানে কি বলেছে, একই একক, এই এককে পানি জমে বরফ হওয়ার তাপমাত্রা ধরে নেওয়া হয় 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানি ফুটে বাষ্প হয়ে যাওয়ার তাপমাত্রাকে ধরা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। মানে যেই তাপমাত্রায় পানি বরফ হয়ে যায় সেটা কত 0 ডিগ্রি সেলসিয়াস, এবং অ্যাট দ্য সেম টাইম যেই তাপমাত্রায় পানি 100 ডিগ্রি মানে বাষ্প হয়ে ফুটতে শুরু করে সেটাকে বলা হয় 100 ডিগ্রি সেলসিয়াস বা স্ফুটনাঙ্কও বলা হয়। এই তাপমাত্রাটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, ফুটতে শুরু করেছে। দেখো এবং বরফের তাপমাত্রা পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি কেলভিন। একটা জিনিস দেখো, 0 ডিগ্রি কেলভিন, তারপর হচ্ছে 273 ডিগ্রি কেলভিন এবং
373 ডিগ্রি কেলভিন। তোমাদেরকে যদি আমি চিত্রটা দেখাই ভালো মতন, তাহলে দেখবা, এই আমার একটু ছোট করে নিতে হবে, একটু ছোট করে নেই, ছোট করলে কি দেখা যাবে? আচ্ছা, তোমরা বই ভালো মতন খেয়াল করবা। সেটা হচ্ছে আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট কেলভিন স্কেল নিয়ে পড়বো। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল নিয়ে পড়বো। দেখো, 0 ডিগ্রি কেলভিন আর -273 ডিগ্রি সেলসিয়াস, দুইটা তাপমাত্রা সেম। অ্যাট দ্য সেম টাইম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 273 কেলভিন তাপমাত্রা সেম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জমে বরফ হয়ে যায়, 273 ডিগ্রি কেলভিন মানে 273 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় পানি জমে বরফ হয়ে যায়। দেখো, এই তাপমাত্রাটা সাংখ্যিকভাবে ভিন্ন হলেও তাদের অনুভূতিটা সেম বলতে পারো। সাংখ্যিকভাবে ভিন্ন, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস আর এখানে 273 ডিগ্রি কেলভিন, এটা সাংখ্যিকভাবে ভিন্ন, বাট অনুভূতির দিক দিয়ে এরা সেম। অ্যাট দ্য সেম টাইম দেখো, একটা পানি ফুটতে শুরু করবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সেটা ফুটতে শুরু করবে 373 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়। এদের মধ্যকার পার্থক্য যেমন 100, তেমন এইখানেও তাদের মধ্যকার পার্থক্য কত? 100। অর্থাৎ কোনো কিছু তাপমাত্রা 10 ডিগ্রি বেড়ে গেলে না, আচ্ছা এই যে এখান থেকে শুরু হবে। এই পার্টটুকু তোমাদেরকে এতক্ষণ বুঝালাম, যেটা হচ্ছে পার্থক্যর বিষয়টা। স্কেল দেখিয়ে যেটা বুঝিয়েছি সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। বরফের তাপমাত্রা পার্থক্য 100 ডিগ্রি কেলভিন, 100 ডিগ্রি সেলসিয়াস যা 100 ডিগ্রি কেলভিনও তা। এখন দেখো, অর্থাৎ কোনো কিছু তাপমাত্রা 10 ডিগ্রি বেড়ে গেলে বলা যাবে 10 কেলভিন বেড়ে গিয়েছে। দেখো কি বলেছে, 10 ডিগ্রি বেড়ে গেলে বলা যাবে 10 কেলভিন বেড়ে গেছে। আচ্ছা, সে একই কথা, দুটো হচ্ছে সেম কথা। স্বাভাবিকভাবেই তুমি তাহলে প্রশ্ন করতে পারো, এই দুটি এককের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 273.15 ডিগ্রি, 273.15 ডিগ্রি। অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273.15 যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যায়। অর্থাৎ কেলভিন স্কেলে বরফের তাপমাত্রা হচ্ছে 273 হচ্ছে 0 প্লাস 273.15 মানে কি 273.15 কেলভিন। একটা জিনিসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস মানে তার তাপমাত্রা হচ্ছে 273.15 কেলভিন। তেমন যদি কোনো বস্তু তাপমাত্রা 10 ডিগ্রি হয় তাহলে কি হবে? 10 ডিগ্রি মানে তার তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি, এবং কেলভিন স্কেলে 273.15 সাথে 10 যোগ করো, তাহলে কত হয়? 283.15 ডিগ্রি কেলভিন। বুঝা গেছে? এই যে এখানে দেওয়া আছে, বাষ্পীভবনের তাপমাত্রা হচ্ছে 100 প্লাস 273.15, যেটা হচ্ছে 373.15 কেলভিন। দেখো, স্বাভাবিকভাবেই তুমি তাহলে প্রশ্ন করবে সেলসিয়াসে এত সহজ সরল স্কেলের সাথে, স্বাভাবিকভাবেই তুমি তাহলে প্রশ্ন করবে সেলসিয়াসের এত সহজ সরল স্কেলের সাথে একই বিচিত্র একই সংখ্যা যোগ করে দিলে কেলভিন স্কেল তৈরি করার কারণ কি? কারণটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ। তুমি যে কোনো কিছু তাপমাত্রা যত ইচ্ছা বাড়াতে পারবে, তার কোনো সীমা নেই, কিন্তু তাপমাত্রা কখনো কমাতে পারবে না। তুমি একটা বস্তুকে যতই তাপ দাও সেটা তাপমাত্রা বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পর তাপমাত্রা আর কমবে না। এই নির্দিষ্ট লেভেল যার নিচে তাপমাত্রা নামবেই না সেটাকে বলা হয় 0 ডিগ্রি ক্যালভিন। 0 ডিগ্রি ক্যালভিন হচ্ছে তাপমাত্রার সর্বনিম্ন স্তর, এবং কেলভিন স্কেলটা এভাবেই আবিষ্কার করা হয়েছে। একেবারে যেই তাপমাত্রার নিচে আর তাপমাত্রা এক্সিস্টই করবে না সেই তাপমাত্রাটাকে ধরা হয়েছে 0 ডিগ্রি ক্যালভিন। মানে 0 ডিগ্রি ক্যালভিনটা কার সমান? -273.115 ডিগ্রি সেলসিয়াসের সমান। মানে -273.15 ডিগ্রি সেলসিয়াসের নিচে আর কোনো তাপমাত্রা এক্সিস্ট করবে না। দেখো কি বলেছে, কারণটি চমকপ্রদ। তুমি যে কোনো কিছু তাপমাত্রা যত ইচ্ছা বাড়াতে পারবে, তার কোনো সীমা নেই, কিন্তু তাপমাত্রা যত ইচ্ছা কমাতে পারবে না। তাপমাত্রার একটি সর্বনিম্ন মান আছে। সত্যি কথা বলতে কি, তুমি তাপমাত্রার কাছাকাছি যেতে পারবে কিন্তু কখনো সেই তাপমাত্রায় পৌঁছাতে পারবে না। একে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কেলভিন স্কেলে 0 ডিগ্রি কেলভিনটাই হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা। কেলভিন স্কেলটি তৈরি করা হয়েছে এই তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে। ওই যেটা বললাম, একটু আগে বললাম, সেলসিয়াস স্কেল একই তাপমাত্রা হচ্ছে এই যেটা দেখালাম, -273.15 ডিগ্রি।
তাই সেলসিয়াস স্কেলের সাথে 273.15 যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যাবে। যাই হোক, সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট নামে আরেকটা স্কেল আছে, যেটা দিয়ে আমরা কী করি বলেছিলাম, আমরা আমাদের জ্বর মাপি, তাপমাত্রা আচ্ছা এখানে পাশাপাশি ফারেনহাইট নামেও আরেকটি তাপমাত্রা স্কেল কোনো দেশে এবং জ্বর মাপার থার্মোমিটারে ব্যবহার করা হয়েছে। জ্বর মাপার থার্মোমিটারে ব্যবহার করা হয়। সেই স্কেলে বরফের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট এবং ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে হচ্ছে সেটা 37 ডিগ্রি সেলসিয়াস। মানে আমার বর্তমানে আমি সুস্থ আছি আল্লাহর রহমতে, তো আমার শরীরের টেম্পারেচার কত হবে, ফারেনহাইট স্কেলে আমার শরীরের টেম্পারেচার হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবং সেলসিয়াস স্কেলে আমাদের তাপমাত্রা কত হবে, 37 ডিগ্রি সেলসিয়াস। কত হবে, 37 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের ক্লাসটুকু এটুক পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।